Hello, everyone. Today, we are going to discuss Semester 3 Civil Engineering, Engineering Mechanics. আসুন শুরু করা যাক মেকানিক্যাল ভাইব্রেশনস বা যান্ত্রিক কম্পন নামটা শুনলে বেশ ভারী মনে হয় তাই না কিন্তু বিশ্বাস করুন এর আসল রহস্যটা লুকিয়ে আছে একদম সাধারণ একটা জিনিসের মধ্যে খেলার মাঠের ওই দোলনাটা। ছোটবেলার কথা ভাবুন তো, দোলনায় চড়াটা কি সহজই না ছিল? কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই সহজ দোলনা চালানোর মধ্যেই আসলে লুকিয়ে আছে বেশ জটিল ইঞ্জিনিয়ারিংয়ের মূল সূত্রগুলো? চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই রহস্যটাই খুঁজে বের করব। তো সবার আগে চলুন দোলনার গতিটাকে একটু ব্যবচ্ছেদ করা যাক। এর চলনটাকে যদি আমরা ভাঙি তাহলে এই কম্পনের আসল ভাষাটা বুঝতে পারব। তাহলে ভাইব্রেশন বা কম্পন জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে এমন যে কোনো গতি যে একটা নির্দিষ্ট সময় পরপর নিজেকে রিপিট করে, ঠিক যেমন একটা দোলনা সামনে পেছনে দুলতে থাকে। এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। আচ্ছা, তাহলে বলুন তো, সময়ের ব্যবধানে যে গতি বারবার ফিরে আসে তাকে কি বলা হয়? এবার আসি অ্যাম্প্লিটিউড বা বিস্তারে। ভাবুন তো, দোলনাটা যখন একদম স্থির মানে ওর রেস্টিং পজিশনে আছে, সেখান থেকে ওটা সর্বোচ্চ কতটা উঁচুতে উঠছে, ওই যে ম্যাক্সিমাম হাইট, সেটাই হলো ওর বিস্তার। এটা দিয়ে বোঝা যায় কম্পনটা কতটা জোরালো। তাহলে স্থির অবস্থা থেকে সবচেয়ে বেশি সরণকে কি বলা হয়? ঠিক আছে, এবার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এর মানে কি? মানে হলো দোলনাটা 1 সেকেন্ডে কতবার পুরো একটা দোল, মানে সামনে গিয়ে আবার পেছনে ফেরা কমপ্লিট করছে। বলতে পারেন এটা হলো দোলনা চলার স্পিড বা রিদম, আর এর ইউনিট হলো হার্টস। তাহলে প্রতি সেকেন্ডে একটা পুরো দোল বা সাইকেল শেষ করাকে কি বলে? এরপর একটা দারুণ কনসেপ্ট আছে, ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। এর মানে খুব সোজা, একটা জিনিস মোট কতগুলো স্বাধীন দিকে মুভ করতে পারে। আমাদের দোলনার কথা ভাবুন, ওটা তো শুধু সামনে আর পেছনেই যেতে পারে, তাই না? ডাইনে বাঁয়ে তো আর যায় না। তাই এর ডিগ্রি অফ ফ্রিডম হলো মাত্র 1। তাহলে একটা সাধারণ পেন্ডুলাম বা সরল দোলকের স্বাধীনতার মাত্রা কত? বেশ, দোলনার গতির বেসিকগুলো তো বোঝা গেল। কিন্তু ভাবুন, দোলনাটাকে যদি শুধু একবার ঠেলে দিয়ে ছেড়ে দেওয়া হয়, আর তার বদলে যদি কেউ ওটাকে বারবার ধাক্কা দিতেই থাকে, দুটোর মধ্যে তো পার্থক্য আছে, তাই না? এখানেই চলে আসছে ফ্রি আর ফোর্সড ভাইব্রেশনের আইডিয়া। পার্থক্যটা একদম জলের মতো সোজা। দেখুন, ফ্রি ভাইব্রেশন কি? যখন দোলনাটাকে জাস্ট একবার পুশ করে ছেড়ে দেওয়া হলো, এরপর ওটা নিজের মতো করে ওর নিজস্ব একটা ছন্দে দুলতে থাকবে। এই নিজস্ব ছন্দটাকেই আমরা বলি ন্যাচুরাল ফ্রিকোয়েন্সি। অন্যদিকে ফোর্সড ভাইব্রেশন হলো যখন কেউ বাইরে থেকে ক্রমাগত একটা নির্দিষ্ট তালে ধাক্কা দিয়ে যাচ্ছে, তখন দোলনাটা কিন্তু আর নিজের ছন্দে চলে না, তাকে বাইরের ধাক্কার ছন্দেই চলতে হয়। তাহলে ফ্রি আর ফোর্সড ভাইব্রেশনের মধ্যে আসল তফাৎটা কোথায়? এবার আসছি ভাইব্রেশনের সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে পাওয়ারফুল আর সবচেয়ে জাদুকরী অংশে, রেজোনেন্স বা অনুনাদ। এটাই হলো সেই সিক্রেট যা দিয়ে সামান্য একটা ধাক্কাকে কাজে লাগিয়ে দোলনাটাকে আকাশে তুলে দেওয়া যায়। তো এই রেজোনেন্স জিনিসটা কখন হয়? এটা হয় ঠিক সেই মুহূর্তে যখন বাইরে থেকে ধাক্কা দেওয়ার ছন্দটা, মানে ফোর্সড ফ্রিকোয়েন্সি, দোলনার নিজস্ব বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে একদম মিলে যায়। পারফেক্ট ম্যাচ। আর যেই মুহূর্তে এই ম্যাচটা হয়, সঙ্গে সঙ্গে অ্যাম্প্লিটিউড বা বিস্তার রকেটের গতিতে বাড়তে থাকে। এজন্যই তো দোলনায় ঠিকঠাক টাইমিং করে ধাক্কা দিলে ওটা এত উঁচুতে ওঠে। একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য এই রেজোনেন্স বোঝাটা জীবনমরণের প্রশ্ন হতে পারে। ভাবুন, একজন ইঞ্জিনিয়ার যিনি রেজোনেন্স বোঝেন, তিনি এমন একটা ব্রিজ ডিজাইন করতে পারেন যা ভয়ঙ্কর ভূমিকম্পেও টিকে থাকবে বা ঝড়ের দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে না। এর যেমন মারাত্মক ধ্বংস করার ক্ষমতা আছে, তেমনি একে ঠিকভাবে কাজে লাগালে অনেক বড় বিপদ এড়ানো যায়। তাহলে রেজোনেন্স ঠিক কখন ঘটে? তাহলেই বুঝাই যাচ্ছে, রেজোনেন্সের মতো বিপদ এড়াতে গেলে সবার আগে জানতে হবে একটা সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কত। আর ইঞ্জিনিয়াররা ঠিক এই কাজটাই করেন একটা বেসিক ইকুয়েশন দিয়ে। ড্যাম্পিং ছাড়া একটা সিঙ্গল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেমের জন্য সেই সমীকরণটা হল mx + kx = 0। আর এখান থেকেই ন্যাচারাল ফ্রিকোয়েন্সির খোঁজ পাওয়া যায়। ওই ইকুয়েশনটা সলভ করলেই আমরা ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা পেয়ে যাই। ω(n) হল √/k/m। এখানে k মানে হলো স্টিফনেস, মানে জিনিসটা কতটা শক্তপোক্ত, ধরুন দোলনার দড়িটা কতটা টাইট, আর m হলো মাস, মানে ভর। এই ফর্মুলাটা মনে রাখার একটা ছোট্ট ট্রিক আছে। শুধু এই কথাটা মনে রাখুন, কম্পন মাপা সহজ। কম্পনের ক দিয়ে হলো কে, আর মাপার ম দিয়ে হলো এম। ব্যাস। তাহলে এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ফর্মুলায় কে আর এম দিয়ে ঠিক কী বোঝানো হয়? তো দোলনার গল্প তো অনেক হলো,
এবার চলুন দেখি এই একই প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারিংয়ের জগতে আর কোথায় কোথায় কাজে লাগে, বিশেষ করে বিভিন্ন ধরনের পেন্ডুলামের ক্ষেত্রে। সাধারণত 3 ধরনের পেন্ডুলাম আমরা দেখতে পাই। 1 সিম্পল পেন্ডুলাম বা সরল দোলক, এটা হলো আমাদের দোলনার ফটোকপি, একটা ভর সুতো দিয়ে ঝুলছে। 2 কম্পাউন্ড পেন্ডুলাম বা যৌগিক দোলক, এটা হলো যে কোনো শক্ত জিনিস যা একটা পয়েন্টের চারপাশে ঘুরছে, যেমন বাড়ির গেট বা পুরনো দিনের দেয়াল ঘড়ির পেন্ডুলাম। আর 3 টর্শন পেন্ডুলাম, এখানে একটা জিনিস সোজা ঝুলে না, বরং একটা তারের মোচড়ের জন্য ঘুরতে থাকে। খুব সেন্সিটিভ যন্ত্রপাতিতে এটা কাজে লাগে। তাহলে একটা সিম্পল আর একটা কম্পাউন্ড পেন্ডুলামের মধ্যে মূল ফারাকটা কোথায়? আচ্ছা, এত কিছু তো জানলাম, কম্পন, অ্যাম্প্লিটিউড, রেজোনেন্স, কিন্তু আসল কথা হলো এগুলো জেনে লাভটা কি? একজন সিভিল ইঞ্জিনিয়ারের এগুলো কেন জানা দরকার? চলুন সেটাই এবার দেখা যাক। চলুন এক নিঃশ্বাসে পুরো ব্যাপারটা রিভিশন করে নিই। ভাইব্রেশন মানে বারবার একই মুভমেন্ট, দোলনার মতো। অ্যাম্প্লিটিউড, দোলনাটা কতটা উঁচুতে উঠছে। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, দোলনাটার নিজস্ব আরামের ছন্দ। ফ্রি ভাইব্রেশন, একবার ধাক্কা দিয়ে ছেড়ে দেওয়া। ফোর্সড ভাইব্রেশন, বারবার ধাক্কা দেওয়া। আর রেজোনেন্স, যখন বাইরের ধাক্কার ছন্দ আর দোলনার নিজস্ব ছন্দ এক হয়ে যায়, আর দোলনা আকাশে উঠতে চায়। দেখুন, খেলার মাঠের ছোট্ট দোলনা থেকে শুরু করে শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং পর্যন্ত ভাইব্রেশনের মূল নিয়মগুলো কিন্তু একই। এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয়, এটা মানুষের জীবন বাঁচানোর জ্ঞান। যেমন তাইওয়ানের বিখ্যাত তাইপাই 101 বিল্ডিংয়ের কথা ভাবুন। ওর মাথায় 660 টনের একটা বিশাল গোলক ঝোলানো আছে। কেন? কারণ যখন ভয়ঙ্কর টাইফুন আসে, তখন ওই গোলকটা বিল্ডিংয়ের উল্টো দিকে দুলে কম্পনটাকে নষ্ট করে দেয়, বিল্ডিংটাকে স্থির রাখে। এটাই হলো ভাইব্রেশনকে বোঝা এবং তাকে মানুষের কাজে লাগানোর সেরা উদাহরণ। ভবিষ্যতে এমন স্মার্ট ব্রিজ, স্মার্ট বিল্ডিং তৈরি হবে যা ভূমিকম্প বা ঝড় আসার আগেই নিজের ভাইব্রেশনকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই জ্ঞানকে ব্যবহার করে আমরা কিভাবে আরও সুরক্ষিত একটা পৃথিবী করতে পারি?